আয়না চলেই যাচ্ছিল, কিন্তু আদ্রিস দাঁড়াতে বলায় থেমে গেল। আদ্রিস আমতা আমতা করে জিজ্ঞাসা করলো, তোমার নাম কি? আদ্রিসের প্রশ্ন শুনে মুখটা হা হয়ে গেল আয়নার। সবাই তার নাম জানে, অথচ তার বরই তার নাম জানে না। আয়নার এক্সপ্রেশন দেখে আদ্রিস একটু মাথা চুলকালো। তারপর আয়নাকে উদ্দেশ্য করে বলল, কি হলো, হাঁ করে আছো কেন? মুখের মধ্যে তেলে পোকা ঢুকে যাবে তো। আদ্রিসের কথায় আয়নার হা করা মুখ আপনা আপনি বন্ধ হয়ে গেল, কিন্তু চোখ মুখে এখনও অবাকের ভাব বিরাজ করছে। সে অবাকতার সাথে বলল, আয়না রহমান। আদ্রিস মনে মনে কয়েকবার আয়নার নামটা আওড়ালো, তারপর বলল, তুমি কি আমার নাম জানো? আয়না হ্যাঁ বোধক মাথা নাড়ল। আদ্রিস বলল, জানলে ভালো, তবু আমি একবার বলে দিচ্ছি, আমার নাম আদ্রিস আহসান। এবার তুমি যে কাজে যাচ্ছিলে তুমি যেতে পারো। দাঁড়ালো না আয়ানা, রুম থেকে বেরিয়ে গেল। কি লজ্জাজনক বিষয়, তার বর তার নাম জানতো না, যদিও সে নিজেও জানতো না যদি না আনিকা বলতো। রান্নাঘরে এসে আয়না দেখলো তার মা অনেক ধরনের রান্না বান্না করছে। এখন সে সব সাজাচ্ছে। এত সব কাজ মা একা করছে দেখে ভীষণ খারাপ লাগলো আয়ানার। আগে তো তাকে দিয়ে সব করানো হতো, এখন হয়তো সব কাজ তার মাকে দিয়েই করানো হয় ভেবেই চোখে পানি চলে আসলো আয়ানার। সাহেরা বানু আর তার মেয়ে তো একটা কাজও হাতে লাগায় না, বরং এক গ্লাস পানি লাগলেও তারা আয়ানাকে ডাকতো পানি দেওয়ার জন্য। আয়ানা মনে মনে ঠিক করলো সে ভালো কোনো জায়গায় চান্স পেয়ে গেলে তারপর টিউশন দেওয়া শুরু করবে অথবা কোনো চাকরি করবে। সেই টাকা দিয়ে একটা লোক রাখবে যাতে তার মাকে কাজে সাহায্য করে। আয়নার ভালো কোথাও চান্স পাওয়ার ইচ্ছাটা আরও রূঢ় হলো। তাকে ভালো কোথাও চান্স পেতেই হবে, এমন একটা চিন্তা ভাবনা তার মস্তিষ্কে ভালোভাবে গেঁথে নিল সে। তারপর মায়ের খাবার সাজানোতে সাহায্য করতে লাগলো, যদিও অনামিকা বেগম বারণ করছিল, কিন্তু কে শোনে কার কথা। কিরে, জামাইকে তো ভালোই বশ করছিস। তোর আসলেই লজ্জা শরম নেই। আমাদের টাকায় খেয়ে আমাদের টাকায় পড়ে এখন আমাদেরই অপমান করাস। তোর সাহস কি করে হলো নিজের বরকে নিয়ে আমার মেয়েকে অপমান করানোর? চাকরানি থেকে বড় বাড়ির বউ হয়ে উঠতে শিখে গেছিস তাই না? চাকরানি থেকে মহারানী হওয়ার চেষ্টা করিস না, কারণ তোর যোগ্যতা ওই কাজের লোক পর্যন্তই। দুপুরে খাবার শেষে সবাই টেবিল থেকে উঠে পড়েছে, আর কিছুক্ষণ পরেই হয়তো আয়নারা চলে যাবে। তাই আয়না তার মাকে বলেছে যেন জামাইদের সাথে বসে কথা বলে। এখানে থালা বাসন সে উঠিয়ে রাখবে। অনামিকা বেগম যেতে না চাইলেও তাকে জোর করে পাঠিয়ে দিয়েছে আয়না। তারপর নিজেই সব থালা বাসন নিয়ে ধুয়ে রেখেছিল। এর মাঝে কোনো একটা কাজে রান্নাঘরে আসেন সায়রা বানু। আয়নাকে একা দেখে চোখ জলজল করে ওঠে তার। এই মেয়েকে অপমান না করলে তিনি শান্তি পান না। তার উপর রাতের ঘটনার সবটাই সারা তাকে বলেছে। তখন থেকেই রাগে মাথায় আগুন জ্বলছে তার। তাই সুযোগ পেতে আয়নাকে কথা না শোনালে নয়। সাহেরা বানু একবার আশেপাশে ভালো করে চোখ বুলিয়ে নিলেন। কাউকে না দেখে নিশ্চিন্ত মনে রান্নাঘরে প্রবেশ করে উপযুক্ত কথাগুলো ছুড়ে দিলেন আয়নার দিকে। তিনি তো জানেন আয়নাকে হাজারভাবে অপমান করলেও সে চুপচাপ শুনে নিবে, তাই তিনি এই সুযোগ কোনোভাবে হাতছাড়া করতে চায় না। সাহেরা বানুর কথায় খারাপ লাগলো আয়নার। তখনই মনে পড়ল আদ্রিসের বলা কথাগুলো। মানুষকে যত বেশি সুযোগ দেওয়া হবে তারা তত বেশি কথা শোনাবে। আয়না নিজেকে শক্ত করে সায়রা বানুর দিকে ফিরে বলল, ফুপি, আমার জামাইকে আমি বশ করব না তো কে করবে বলেন তো? আর আমার লজ্জা শরম না থাকুক, আপনার তো আছে, তাতেই চলবে। আর টাকা নিয়ে যে খোটা আপনি দেন তা কি যুক্তিযুক্ত? আপনাদের টাকায় খেয়েছি পড়ছি তা ঠিক, কিন্তু ফ্রিতে তো আপনারা খাওয়াননি পড়াননি। আমাকে খাওয়ানো পড়ানোর পরিবর্তে অমানুষের মতো খাটিয়েছেন। মাস শেষে 20,000 টাকা ফেললেও কেউ আপনাদের এত কাজ করে দিত না। সাথে অপমান, উঠতে বসতে কথা শোনানো তো ফ্রি ছিলই। আমার চুপ করে থাকাকে আমার দুর্বলতা ভেবে ভুল করবেন না। আমি আপনাদের অনেক সম্মান করি। আপনারা এর যোগ্য হন বা না হন, তাই এই সম্মানকে ধরে রাখার চেষ্টা করুন। আর অবশ্যই আমার যোগ্যতা নিয়ে চিন্তা করবেন না, সেটা সময় বলে দেবে কে কিসের যোগ্য। কথাগুলো শেষ করে রান্নাঘর থেকে বেরিয়ে গেল আয়ানা। আজ অনেক শান্তি লাগছে তার সায়রা বানুর মুখের ওপর কথাগুলো বলতে পেরে। সায়রা বানুর মুখটাও দেখার মতো হয়েছিল। এসব ভাবতে ভাবতে নিজের রুমে চলে গেল আয়ানা।
সাহেরা বানু এখনও মুখ হাঁ করে রান্নাঘরে দাঁড়িয়ে আছে। তার এখনও বিশ্বাস হচ্ছে না আয়না তাকে এতগুলো কথা বলেছে। যেই মেয়েকে হাজারটা অপমান লাথি গুঁতা দিলেও সে একটা টু শব্দ করতো না, সেই মেয়ে আজ তার মুখের ওপর এতগুলো কথা বলছে। মস্তিষ্ক শূন্য হয়ে যাচ্ছে তার। ইচ্ছা করছে আয়নার চুলের মুঠি ধরে কষিয়ে কয়েকটা থাপ্পড় লাগাতে, কিন্তু তা যে আর সম্ভব না। ভেবেই রাগে দুঃখে নিজের মাথা চুল ছিঁড়তে ইচ্ছা করছে সাহেরা বানুর। এক রোয়াত্মিক মেয়ে তাকে অপমান করে গেল, এটা কিছুতেই মানতে পারছেন না তিনি। আদ্রিস রুমে এসে দেখলো আয়না কিছু কাগজপত্র গুছিয়ে ফাইলে রাখছে। চেহারায় উৎফুল্ল ভাব বিদ্যমান। আদ্রিস আয়নার দৃষ্টি আকর্ষণের জন্য হালকা কাশি দিল। আয়নার কাশির শব্দে আদ্রিসের দিকে তাকালো। আদ্রিস বলল, প্রয়োজনীয় সব কাগজপত্র নিয়েছো তো? আয়না মাথা নাড়ালো, কারণ সে অলরেডি সব গুছিয়ে নিয়েছে। আদ্রিস বলল, তাহলে তৈরি হয়ে নাও, সময় হয়ে গেছে। 1 ঘন্টার মধ্যে আমরা বের হবো। যাওয়ার সময় হয়ে গেছে ভেবেই মন খারাপ হলো আয়ানার। তার কিছুতেই নিজের মাকে এই নরকে একা ফেলে যেতে ইচ্ছা করছে না, কিন্তু কিছু করারও যে নেই। আদ্রিস আয়নার মন খারাপ দেখে বলল, মন খারাপ করো না, আমি সময় পেলেই তোমাকে নিয়ে আসবো তোমার বাবার সঙ্গে দেখা করাতে। আর তুমিও চাইলে যে কোনো সময় এই বাড়িতে এসে তাদের সঙ্গে দেখা করতে পারো। আর এই বিষয়ে আমার পরিবার কখনোই তোমাকে বাধা দেবে না, নিশ্চিন্তে থাকতে পারো। আদ্রিসের কথায় একরাশ ভালো লাগা ছেয়ে গেল আয়নার মনে। এক চিলটে হাসি ফুটে উঠল ঠোঁটের কোণে। আয়নার ঠোঁটের হাসি দেখে আদ্রিসও সামান্য হাসলো। তারপর আয়নাকে দ্রুত রেডি হতে বলে বাইরে চলে গেল। মাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কান্না করছে আয়ানা। মনকে বিভিন্ন রকম বুঝ দেওয়ার পরও বিদায় বেলা নিজেকে আটকাতে পারেনি সে। মাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েছে। অনামিকা বেগম আর মীরার চোখেও পানি টলমল করছে। অনামিকা বেগম আর এক হাত দিয়ে মীরাকেও কাছে টেনে নিলেন। দুই মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, তোরা এভাবে কান্না করছিস কেন? হ্যাঁ, আর কখনো আসবি না নাকি? আয়না মীরা দ্রুত মাথা নাড়িয়ে বলল, না না, আসবো তো। অনামিকা বেগম বললেন, তাহলে এইভাবে কাঁদছিস কেন? দেখি চোখ মুখ দুটা। ওখানে ভালোভাবে থাকবি, সবার কথা শুনে চলবি, সকলের সাথে ভালো ব্যবহার করবি, বুঝেছিস? আয়না আর মীরা মাথা ঝাড়ালো। অনামিকা বেগম এবার কিছুটা নির্মূল স্বরে বলল, যখন ইচ্ছা হবে এখানে চলে আসবি, আর মাকে নিয়ে কোনো রকমের চিন্তা করবি না, কেমন? আমার মেয়েরা সুখে থাকলে আমিও সুখে থাকবো। অনামিকা বেগম দুই মেয়ের হাত ধরে জামাইদের কাছে গেল। অশ্রুসিক্ত চোখে আদ্রিস আর আহিলকে উদ্দেশ্য করে বললেন, আমার মেয়েদের দেখে রেখো বাবা, এখন তোমরাই ওদের সব। তিনি মীরার হাত আহিলের হাতের মাঝে দিয়ে বললেন, আমার মেয়েকে সুখে রেখো, ভরসা করে ওর হাত তোমার হাতে দিলাম, কখনো এ হাত ছেড়ে যেও না বাবা। আহিল একেবারে মীরার হাত শক্ত করে মুঠোয় করে ধরে অনামিকা বেগমকে বলল, চিন্তা করবেন না মা, এই হাত জীবন থাকতে কখনো ছাড়বো না, সবসময় আগলে রাখবো, বিশ্বাস করতে পারেন। অনামিকা বেগম আহিলের মাথায় হাত বুলিয়ে দিলেন। তারপর আয়ানার হাত ধরে আদ্রিসের সামনে গিয়ে বললেন। আদ্রিস কি বলবে ভেবে পেল না। সে নিজেও এখনো আয়ানার বিষয় নিয়ে শিওর না, তবে সে মন থেকে চায় আয়ানাকে মেনে নিতে। আদ্রিস অনামিকা বেগমকে এক সাইড দিয়ে জড়িয়ে ধরে বলল, আপনি চিন্তা করবেন না, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো আপনার মেয়েকে ভালো রাখতে, বাকিটা সৃষ্টিকর্তার উপর। অনামিকা বেগম আয়নার হাত আদ্রিসের হাতে তুলে দিয়ে মেয়ের কপালে একটা চুমু খেলেন। এইসব কিছু দেখে মনে মনে ফুঁসছেন সায়রা বানু। তার কাছে এসব ন্যাকামো ছাড়া আর কিছুই না। তিনি মুখ বাঁকা করে ভেতরে চলে গেলেন। এসব দেখে তার গা জ্বালা করছে। গাড়িতে বসে আছে আয়ানা। এখনো মাঝে মাঝে চোখ মুছে যাচ্ছে সে। কিছুক্ষণ পর পর টিস্যু দিয়ে নাক মুছছে। আদ্রিস গাড়ি ড্রাইভ করতে করতে মাঝে মাঝে আর চোখে তাকাচ্ছে আয়নার দিকে। কেঁদে কেটে নাক মুখ লাল করে ফেলেছে। সেও বাধা দেয়নি, বরং এক বক্স টিস্যু এগিয়ে দিয়েছে। আদ্রিসের কাছে এই মুহূর্ত আয়নাকে ভীষণ আদরে বাচ্চা লাগছে। বিশেষ করে লাল হওয়ার নাকটার কারণে একটু বেশি কিউট লাগছে। আদ্রিস আয়নার দিক থেকে চোখ ফিরিয়ে ড্রাইভিংয়ে মনোযোগ দিল। গাড়ি থামতেই হুঁশ ফিরল আয়নার। এতক্ষণ সে কান্নায় ব্যস্ত ছিল। গাড়ি থামাতে ভাবলো বাড়ি পৌঁছে গেছে হয়তো, কিন্তু জানলার বাইরে তাকিয়ে অচেনা একটা জায়গা দেখলো। আয়না আরেক দফা নাক মুছে কৌতূহলী চোখে আদ্রিসের পানে চাইল। আদ্রিস আয়নার দিকে হালকা ঝুঁকে সিট বেল্টটা খুলে দিল। কিছুটা অস্বস্তিতে পড়ল আয়না। নিজের বাড়ির থেকে আসার সময়ও আদ্রিস সিট বেল্ট বেঁধে দিয়েছিল,
কিন্তু তখন এত খেয়াল করেননি আয়ানা। আদ্রিস ডোর খুলে বাইরে বেরিয়ে গেল। এরপরে আয়নার দরজাও খুলে বলল। নেমে এসো। আয়না কৌতূহলী ভাব নিয়ে নেমে এলো। চারপাশে অনেক বেশি শোরগোল। মেন রোড হওয়ায় অসংখ্য গাড়ি চলাচল করছে। এত এত হর্নের শব্দে মাথা ধরে যাওয়ার উপক্রম। সামনে বিশাল বিশাল দালান। আদ্রিস আয়নার হাত শক্ত করে ধরে একটা বিশাল দালানে প্রবেশ করলো। অতঃপর লিফটে উঠে 50 তলায় চলে আসলো। এই ফ্লোরে আসার পর আয়না বুঝতে পারলো তাকে হয়তো কোচিনে ভর্তি করতে নিয়ে এসেছে আদ্রিস। একজনের কেবিনের সামনে এসে দরজা নক করলো আদ্রিস। ভেতর থেকে প্রবেশের অনুমতি পেয়ে আয়নার হাত ধরে ভেতরে প্রবেশ করলো সে। আয়না ভেতরে ঢুকে দেখলো সামনে চেয়ারে একজন বয়স্ক ভদ্রলোক বসে আছেন। আদ্রিস তাকে সালাম দিল। ভদ্রলোকের চেহারা হঠাৎ হাসি হাসি হয়ে গেল। তিনি আনন্দিত কণ্ঠে সালামের জবাব দিয়ে বললেন। আদ্রিস লোকটার কথায় হালকা হাসলো। অতঃপর আয়নাকে চেয়ার টেনে বসতে বলে নিজেও পাশের চেয়ারে বসে পড়ল। লোকটার দিকে তাকিয়ে বলল। জি স্যার, আমি আদ্রিস। আপনি আমাকে এখনো মনে রেখেছেন, সেটা দেখে খুব খুশি লাগছে স্যার। আমার সৌভাগ্য। লোকটা উৎফুল্ল কণ্ঠে বলল। স্যার আর আদ্রিস যে পূর্ব পরিচিত বুঝল আয়ানা। আদ্রিসের খানিকটা অস্বস্তি হলো স্যারের প্রশ্নে, তবুও সে নর্মস্বরে জবাব দিল। স্যার, ও আমার ওয়াইফ আয়ন রহমান। ভদ্রলোক খুশি খুশি চেহারায় বললেন। আয়নার লোকটার কথায় কিছুটা লজ্জা পেল। আদ্রিস আলতো হেসে বলল। জি স্যার, আসলে ওর ব্যাপারে আপনার সঙ্গে কথা বলতে এসেছিলাম। ও এবার এইচএসসি দিয়েছে, সামনে ওর ভর্তি পরীক্ষা রয়েছে, আর ওর ইচ্ছে ওর মেডিকেলে পড়বে। তাই আপনাদের কোচিং সেন্টার নিয়ে আসলাম। এটাই আমার কাছে বেস্ট মনে হয়। আসলে ও একটা সমস্যার কারণে সময় মতো কোচিং ভর্তি হতে পারেনি। আমি জানি ক্লাস অনেক আগেই শুরু হয়ে গেছে, আর ও এখন আসলে অন্যদের তুলনায় পিছিয়ে থাকবে। তবে আপনি চিন্তা করবেন না স্যার, আমি ওকে যথাসাধ্য হেল্প করব, যাতে ও ছেড়ে যাওয়া পড়াগুলো কভার করতে পারে। লোকটা এবার আয়নার দিকে তাকিয়ে বলল। আয়না সৌজন্যর হাসি হেসে মাথা নাড়ালো। আদ্রিস ভদ্রলোকের কাছ থেকে বিদায় নিয়ে বাইরে বেরিয়ে এলো। ভর্তির কার্যক্রম সম্পূর্ণ করে লাইব্রেরিতে গিয়ে প্রয়োজনীয় সব বই কিনে ফেলল। এতটা সময় আয়না একজন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। সে শুধু দেখে গিয়েছে আদ্রিস কতটা দায়িত্ববোধের সাথে সব কাজ করছে। আয়না ফিল করলো সে অনেক লাকি এমন একজন দায়িত্ববান মানুষকে নিজের জীবনে পেয়ে। বাড়ি পৌঁছতে আদ্রিস তার মা চাচিকে সালাম দিয়ে সব বই নিয়ে সোজা নিজের রুমে চলে গেল। অনু বেগম আয়নাকে দেখে এগিয়ে এলেন। পরম মমতায় জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে বললেন। কেমন আছে আমার মাটা? অনুর মা ডাকে একরাশ ভালো লাগা ছেয়ে গেল আয়নার মনে। অনু নামক মহিলার প্রতি অনেক অনেক সম্মান জন্মালো। আয়না বোঝে না এই ব্যক্তি এতটা মমতাময়ী কেন। কি সুন্দর করে তাকে জিজ্ঞাসা করলো যেন নিজের মা। একদিনে কি কাউকে এতটা আপন করে নেওয়া সম্ভব? কিন্তু এই ব্যক্তির ভালোবাসা যে কোনো ছলনা নেই তা স্পষ্ট। আয়না ঠিক করে নিল এই মানুষটাকে সে নিজের দ্বিতীয় মায়ের স্থান দিবে, নিজের মায়ের মতোই ভালোবাসবে, কখনো অসম্মান করবে না। আয়না অনুকে জড়িয়ে ধরে বলল। ভালো আছি আম্মু, তুমি কেমন আছো? অনু আয়নাকে ছেড়ে হাসি মুখে বললেন। ভালো ছিলাম, এখন আমার আম্মুটাকে দেখে আরো ভালো আছি। অনুর বলার ধরনে হেসে ফেলল আয়না। অনু আয়নাকে জিজ্ঞাসা করলো। আদ্রিসের হাতে অনেকগুলো বই দেখলাম, কিসের বই ওগুলো? অ্যাডমিশন টেস্টের নাকি? আয়না মাথা নাড়ালো। অনু বেগম আয়নার মাথায় হাত বুলিয়ে বললেন। ভালো মতো পড়বে আম্মা, কোনো কিছু নিয়ে চিন্তা করবে না, শুধু পড়ায় মনোযোগ দেবে। বেশি সময় হাতে নেই, যে কোনো কিছুর দরকার হলে আমাকে বলবে। আমাকে নিজের মা মনে করে সব কিছু শেয়ার করবে, ঠিক আছে? আয়না হেসে হ্যাঁ বোধক মাথা নাড়ালো। অনু বেগম বললেন। যাও এবার ফ্রেশ হয়ে রেস্ট নাও, অনেক পথ অতিক্রম করে এসেছো। আমি নাস্তা পাঠিয়ে দিচ্ছি, তোমাদের রুমে খেয়ে নিও। আয়না আচ্ছা বলে উপরে চলে আসলো। রুমে ঢুকে দেখলো আদ্রিস ফ্রেশ না হয়ে আয়নার বই খাতা টেবিলে গুছিয়ে রাখছে। লজ্জা লাগলো আয়নার। এসব তো তার করার কথা, অথচ লোকটা টায়ার্ড হওয়ার পরও সব একাই করছে। টেবিলে আগে আদ্রিসের বই ছিল, সেগুলো সরিয়ে জায়গা করে আয়নার বই রাখছে সে। আয়না আদ্রিসের সামনে গিয়ে বলল। আমি ঠিক করে নিতে পারতাম। আদ্রিস আয়নার দিকে শান্ত চোখে তাকিয়ে বলল।